তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। হঠাৎ করেই না না বুঝে কারো সম্পর্কে কোনো কিছু মন্তব্য করতে হয়। আর কত বুঝবো চাচি, আমি যে আর পারছি না, মানসিক যন্ত্রণায় ছটফট করছি। আমি মুক্তি চাই চাচি, আমি মুক্তি চাই। সত্যি কথা, ওই মারো আবার একটা হক কথা কইছে। এই পোস্ট অফিস যদি এখানে না হইতো, চিন্তা করছেন 22 মাইল পথ হাইটা ওই শহরে গিয়ে টাকা দিতে হইতো। এই গরমের মধ্যে এই কথা চিন্তা করলে আমার শরীরটা ঘাম বের হইতেছে। হ্যাঁ, পোস্ট অফিস খোলা তো নয়, যেন কুরুক্ষেত্রের যুদ্ধ। মেজ মল্লিক তার দলবল নিয়ে কত কাণ্ডটাই না করলো। হ্যাঁ, এখন আবার সেখানে বসে মুরব্বিয়ানা করছে। তোর মনে আছে যে আমরা তো এই গায়ে পোস্ট অফিস করার মতো কোনো ঘরই খুঁজে পাচ্ছিলাম না, পরে বদ্যি তার বৈঠকখানাটা দিলে সেখানে পোস্ট অফিসটা করলো। বউঠান কিন্তু তখন অনেক অত্যাচার সহ্য করেছেন। সেই কথা কি আর বলার মতো কথা? এই সব কিছু সাক্ষী হলাম আমি এই মোহনবাসী। তখন এই আমাদের চলো বান্দারোগা চাকরির পরীক্ষা দিয়ে ঘরে বসা, কত করে ধরে বুঝাইলাম ওই পোস্ট মাস্টারের কাজটা করার জন্য। সে বলে কি না এইসব কাজ আমি পারবো না। তারপরে তো বদ্যি মশাই মানে বুঝাই রাজি করাইলে। হ্যাঁ, ছোট মানুষ তো সাহস পাচ্ছিল না। পরে অবশ্যই স্কুলের মাস্টার নন্দন কুমার দায়িত্বটা নিলে আমি নিশ্চিন্ত হলাম। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি যে আমাদের গায়ে এত বড় পোস্ট অফিস হবে। কিন্তু কথা, আমি একটা জিনিস বুঝি না, এইসব কাজ তো তোরা যাই বলিস রে, আমি জানি মোহর কি জিনিস। ও এত সহজে ভয় পাবার লোক নয়। শুধু মুখে বললে হবে না, এমন কিছু করতে হবে যাতে করে ওরা সত্যি সত্যি ভয় পায়। আরে আমিও তো তাই বলছিলাম। মোহর আর বদ্যি ওদের টিকি বাঁধা আছে পুষ্পবতীর কাছে। ওকে চাপ দিয়ে যদি ভয় পাইয়ে দেয়া যায় তাহলেই তো বাজিমাত। আর যদি কোনো রকমে স্কুলটা বন্ধ করে দেয়া যায়, সব পথে চলে আসবে। যতটা সহজে ভাবছো ব্যাপারটা অত সহজ না। মাছ ডাঙায় তুলতে হবে, তবে খেলিয়ে খেলিয়ে, ওই যেমন করে আঙুল বাঁকা করে ঘি তুলতে হয় ওরকম। তো কি করতে চাও শুনি? দেখ না কি করি। ওই পুষ্পুরানীর সঙ্গে মোহর আলী আর সোমনাথ বদ্যির একটা সম্পর্ক আছে, ওটার মধ্যে চিড় ধরাতে হবে। হ্যাঁ, এতই সস্তা, ওদের মধ্যে সম্পর্কে চির ধরানো অসম্ভব। আর দেখছো না ওরা কিভাবে গ্রামের মানুষকে হাতে করে রেখেছে? হ্যাঁ, আর পুষ্পর স্কুলে কত ছেলে মেয়ে পড়তে যায়। আর যদি গ্রামের লোক আমাদের এই মতলব জেনে যায়, তাহলে গ্রামে বাস করতে পারবে ভেবেছো? আরে তাই তো বলছি, আমাদের ঠান্ডা মাথায় হিসেব করে কাজ করতে হবে। ওই এমন কিছু করতে হবে যাতে পুষ্পরানীর সঙ্গে সোমনাথ বদ্যি আর মোহর আলীর একটা ঝামেলা পেকে যায়। মানে ওই পুষ্পরানীকে জড়িয়ে যদি ওদের সংসারে একটা ঝামেলা পাকিয়ে দেওয়া যায় না, তাহলেই পুষ্পরানী আর ওদের মধ্যে একটা সম্পর্কে ফাটল ধরবে। আর সেই সুযোগে পুষ্পরানীর হয়ে আমাদের এমন কিছু করতে হবে যাতে পুষ্পরানী আমাদের উপরে ভরসা করতে শুরু করে। ও ভাববে আমরা ওর ভালো চাই। কি বুঝলি? আরে গায়ের লোকগুলো হয়েছে বটে, আরে বলে কিনা পুষ্পবতী নাকি সাক্ষাৎ মা সরস্বতী। আরে আমি বুঝি না বাপু, এই চাষার ছেলে মেয়েগুলো লেখাপড়া শিখে করবে এটা কি? ওই ছেলে হলে হাল চাষ করবে, আর মেয়ে হলে তো হারিয়ে ঠেলবে। ওরে কথা বুঝছিস না কেন? খুব জোরতে একটু চিত হয়ে শুতে শখ জাগে না? ওরা ভাবছে
ওই পুষ্পরানীর পাঠশালায় লেখাপড়া শিখে রাতারাতি সাহেব বনে যাবে, ফটফট করে ইংরেজি কইবে, প্যান্ট শার্ট পরে ঘুরবে, তারপরে বিলেতি কোম্পানিতে চাকরি করবে। ও শখ কত! আরে খাজনাটা বাড়িয়ে দিলেই না ওদের ওই জেগে জেগে স্বপ্ন দেখা ঘুরছে যাবে। হ্যাঁ, ওই চাষের জমিতে সবই তো বললি কে। ওই খাজনা যখন না দিতে পেরে চাষ বন্ধ হয়ে যাবে, ওর লেখাপড়াই এমনি এমনি বন্ধ হয়ে যাবে। তখন দেখবো মা সরস্বতী বিনে পয়সায় কেমন করে পড়ায়। ওরে লালু, ওই গঙ্গা জল দিয়ে এক কাপ চা বানাতো। আমি বাড়ি যাবো, এখন চা হবে না। দেখেন কর্তা, যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আমাকে বলছে চা বানাতে পারবে না, বাড়ি যাবে। হ্যাঁ, আর জানেন কর্তা, ওরা কত বড় খারাপ। ওই আমাদের কথাবার্তা সব দিয়ে ওই মোহর আলী আর ওই সোমনাথ বৈদ্যকে জানিয়ে দেয়। ওই আমার ভিটের উপরে থাকিস, আমাদের কথা যদি এদিক ওদিক হয়, তোর দোকান তো থাকবেই না, পরিবার সহ আমি তোকে ভিটে ছাড়া করবো, কথাটা মনে রাখিস। ওই যে দেখেন মোহর আলী আসছে। এই অজাত কুকুরের বাচ্চা, বারান্দা উঠবি না, বারান্দা উঠবি না। অজাত মানে? আমাকে কিছু বললেন? তোমাকে বলিনি, ওই অজাতটাকে বলেছি। ওর ছায়া গায়ে লাগলে আমার আবার চান করতে হবে তো, তাই বলছিলাম কেউ বারান্দায় না উঠে এখানে দাঁড়িয়ে থাকুক। তাহলে তো আমারও বারান্দায় ওঠা ঠিক হয়নি, কারণ আমিও তো জাতে মুসলমান। আমার ছায়া মারালেও তো আপনার জাত যাবে। ছি 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 ছি, কি বলছো? তুমি হলে কি এ গায়ের মান্যগণ্য মানুষ, মোহর কবিরাজ বলে কথা, তোমাকেও কথা বলতে পারি। আমার 7 পুরুষ কোনোদিন এই অজাতের ছায়া পাড়ায়নি। আমি সেই পুরনো নিয়ম ভঙ্গ করি কি করে? আমার বয়স হয়েছে, বুকে কফ জমেছে, ওর ছায়া মানালে আমার এই অবেলায় চান করতে হবে, তাই তো বলছিলাম। শুনুন, এই পোস্ট অফিসের বারান্দা তো আপনার বাড়ির উঠোন নয় যে শুধুমাত্র আপনার জাতের লোকজন এখানে আসবে। এটা সর্বসাধারণের জন্য। আপনার যদি অসুবিধা হয় তো আপনি চলে যান, সব জাতের লোক এখানে আসবে। এই যাবি না? যাবো না মানে? 100 বার যাবো, 1000 বার যাবো। এই জায়গায় কি তোর বাপের রে বেটা? হ্যাঁ, যখন পোস্ট অফিস হইলো তখন তো নানান কথা, আর এখন ওই কোনার মধ্যে বসে থাকা কাঠের মরা কোথাকার। ওই কি বললি তুই? আর এই চিঠিটাও একটু খামে ভরে দিও। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তা নোমানের পড়াশোনা কেমন চলছে? এখন পর্যন্ত তো ভালোই। আমার তো ইচ্ছা ছিল সুলতান সুলেমানকে আরো পড়াবার, ওরা চাকরিতে ঢুকে গেল। হ্যাঁ, এখন শহরে পড়ানোর যা খরচ, তার মধ্যে বোর্ডিং এর খরচ খরচাও আছে। আমারও ইচ্ছা আছে বুঝলে কবিরাজ মশাই, আমার এই ছেলেটা গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করলে একটু শহরে পড়াই, দেখি কি হয়। অত ভেবো না মাস্টার, এখনো তো তোমার ছেলে অনেক ছোট, আগে স্কুলটা ভালো মতো পাশ করো, তারপর দেখা যাবে। হ্যাঁ, আপনি আছেন, এই যা ভরসা, দেখবেন একটু যেন ভালো জায়গায় ভর্তি করতে পারি। সে তোমাকে বলতে হবে না, আমি তো চাই এই গ্রামের প্রতিটি ছেলে মেয়ে ভালো করে লেখাপড়া শিখুক। যাই দেখি এবার মনটা কি কাণ্ড বাঁধালো। একটু বাধা বুঝলেন, মানে এদের জন্য সাধারণ মানুষ এখানে ঢুকতে পারে, সারাক্ষণ এখানে এসে বসে থাকে, সাধারণ মানুষকে ভয় দেখা। কি জ্বালাতন বলুন তো, মনে হয় যেন এদের বাবার সম্পত্তি। উফ, আমার মনে হয় কি জানেন তো, এই মোহনবাসী এদের সাহায্য করতে। ভাবি, এত চিন্তা করো না তো, তোমার আম্মা তো ভালো আছে। তোমার আব্বা খবর পাঠিয়েছে টুলি ভাইদের দিয়ে, আর বেশিক্ষণ তো লাগবে না। এই গা পেরোলে মাঠ পড়বে, আর মাঠ পেরোলে তোমার বাপের বাড়ি।
আমার শ্বশুর বাড়ি ফিরতে হবে। কি কি হলো আবার? কি এমন কাজ করলো? এতটা রাস্তা চলে এসেছি যে কোনো উপায় নেই ভাই, আমাকে আমার শ্বশুর বাড়ি ফিরতেই হবে। বাপের বাড়ি যেতে দেরি হলে তেমন ক্ষতি নেই, তাড়াতাড়ি পালকি ঘোরাও। ফুল ভাইরা পালকি ঘোরান তো। এই তোদের সঙ্গে দাঁড়িয়ে আমি কথা বলছি, এ তোমার পাপ হচ্ছে, ভগবান আমাকে ক্ষমা করবেন না। কথা বলবি না, কথা বলবি না। মরবার সময় হয়ে গেল, এখনো তোমার তেজ কমে না? না হ্যাঁ, এই মরার পরে তোর ভগবানকে যাওয়ারটা দিবি কি? নরকেও তোদের ঠাই হবে না, আমি বইলা দিলাম। আমি নিচু যা। হ্যাঁ এই দেখ, সবকিছুর কিন্তু একটা নিয়ম নিষ্ঠা আছে। আমাদের পূর্বপুরুষরা এমনি এমনি ধর্মকর্ম তৈরি করে যাননি। হ্যাঁ, এসব যদি না মানিস আচার অনুষ্ঠান, তাহলে কিন্তু দেশটা গোল্লায় যাবে। দেশ গোল্লায় না, গোল্লায় যাবে তোদের দান্দা। তোদের দান্দা গোল্লায় যাবে। সব ধর্মে আছে উঁচু নিচু বলে কোনো জাত নাই। আর কর্তার কাছে শুনছি এই গান্ধীজি, বিবেকানন্দ, ওই উনারাও এই কথা বলে গেছেন। এসব কথা তো তোমরা মানবা না, কারণ মানলে ওই নিচু জাতের লোকদের তো তোমরা গোলাম বানায় রাখতে পারবে না। তাই এত জ্বালা, তাই না? যদি এতই জাত করো, তাহলে ওই সাহেবদের পাশা ঢোকে, এতে পয়সা আছে এই জন্যে। মল্লিক মশাই দেখলেন ও কি বললো? হারামিটা কি বললো শুনেছেন? হ্যাঁ, আমরা নাকি নরকবাসী হবো, আমরা নাকি সাহেবদের পা চাটি। হ্যাঁ, তর্ক তোমাকে কতবার বলেছি এই বয়সে উত্তেজনা শরীরের জন্য ঠিক না। ওর ইচ্ছে হয়েছে বলেছে, তোমার কি যায় আসে? আমন, আমরা তো তোদের কথা মানলাম, আমাদের না হয় নরক বাস হবে। আমরা অনেক খারাপ কাজ করেছি, গ্রামের অনেক ক্ষতি করেছি, কিন্তু তোরা মানে তোর কর্তা, বদ্যি, পুষ্প দিদিমণি, ওদের কি হবে ভেবেছিস? ওরা কি একসঙ্গে বেহেস্তে যাবে? না, এই ইহকালে যে আশা ওরা পূরণ করতে পারেনি, একসঙ্গে মরে স্বর্গে গিয়ে সেই ইচ্ছে পূরণ করবে। এমন তোকে না কতবার বলেছি যে মাথা ঠান্ডা রাখবি? চল, বাড়িতে কাজ আছে, চল। তর্করত্ন মশাই, আমাদের জন্য আপনার অবেলায় স্নান করতে হবে, সেজন্য আমরা দুঃখিত। মল্লিক সাহেব, আপনি যে বললেন না স্বপ্ন পূরণের কথা, তার জন্য স্বর্গ বা ভেস্তের প্রয়োজন হবে না। আমরা আমাদের সকল ইচ্ছাই গ্রামে পূর্ণ করব, এবং সেটা খুব জলদি করব। কারণ বয়স তো আপনাদের কম হলো না। বেঁচে থাকতে থাকতে যেন দেখে যেতে পারেন সে ব্যবস্থাই করব, সেটা তো আমার দায়িত্ব। কথা বলতে মাথা ঢুকছে। কিরে আমার, তুই এই অসময় তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আর এটা কার ডুলি? ভুল ভাবে ডুলি আব্বা, আমি ভাবিকে তার বাপের বাড়ি পৌঁছতে যাচ্ছিলাম। উদ্বোধনের ডুলি মানে? বলে নেই, কখন এই বাপের বাড়ি যাচ্ছে? ওই আমি তো কিছুই জানি না। আচ্ছা, ব্যাপারখানা কি খুলে বলতো? আমিও কি জানতাম নাকি ভাবিকে এক্ষুনি তার বাপের বাড়ি যেতে হবে? সকালে আপনি বেরিয়ে যাওয়ার পর আম্মা চাচির সঙ্গে নতুন ভাবির ঘরে কাজ করছিল। এমন সময় দেখি দরজায় কারার জন্য ডাকে। আমি গিয়ে দেখলাম ভাবির আবার লোক পাঠিয়েছে, সঙ্গে একটা পালকি আর একখানা চিঠি। গতকাল রাতে ভাবির আম্মার নাকি খুব বাড়াবাড়ি হয়েছিল। এখন অবশ্য খানিকটা ভালো আছে, তবুও মেয়ের জন্য মন কষ্ট পায় কিনা, তাই নিজেদের কাছে নিয়ে যেতে চায় তারা। যাক, এখন ভালো আছে জেনে স্বস্তি পেলাম। একটু শ্বাসকষ্ট আছে বেন সাহেবের। আচ্ছা, ওষুধপত্র কি দিয়েছে কিছু জানিয়েছে? হ্যাঁ, লিখেছে। ওদের গায়ের কবিরাজ এসে দেখে ওষুধ দিয়ে গেছে, বলেছে চিন্তার কিছু নেই, আর দরকার হলে আপনাকে জানাবে। আম্মা তো আপনার জন্য অপেক্ষা করছিল, কিন্তু দেরি দেখে গুলি ভাইরাও তাড়া দিচ্ছিল, আর ভাবিও খুব ছটফট করছিল। তাই আমার রওনা করে দিল, সঙ্গে আমাকেও যেতে বললো। একদম বাড়ি অব্দি পৌঁছে দিয়ে তারপর ফিরে আসতে বললো। হ্যাঁ, ওইটুকু মাত্র মেয়ে, বাবা মাকে ছেড়ে খুব কষ্ট হয়। একটা ভালো কথা, তোদের তো এই দিকে যাওয়ার কথা, তো তোরা গায়ের দিকে যাচ্ছিস কেন? সে তো আমিও বুঝতে পারছি না। ভাবি তো বাপের বাড়ি যাওয়ার খুব তাড়া ছিল, কিন্তু গায়ের শেষ প্রান্তে এসে
হঠাৎ বলে কিনা কি যেন একটা জরুরি কাজ ভুলে এসেছে, তাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। আমি জিজ্ঞেস করলাম কি এমন কাজ, পরে করলেই তো হয়। সে উত্তর দিল কাজটা দারুণ দরকারি, তাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। তাই তো পালকিটা ঘুরালাম, আবার বাড়ি যাচ্ছি। যাক, মেয়েটা এবার ভালো ভালো ফিরে এলেই ভালো হয়। যা হুড়ুহুড়ি করে গেল না। তোর ভাসুর ফিরে এলে গেলে ভালো হতো, কিন্তু মেয়েটা সকাল থেকে মুখটা এমন কালো করে বসেছিল, আমার খুব খারাপ লাগছিল, তাই আর আটকে রাখতে পারলাম না। একেবারে দুপুরবেলা না খেয়েই গেল। এখন মনটা খুব। বড় কর্তা কখন যে বাড়ি ফিরবে সেটা তো আর কেউ জানে না। মেয়েটা কতক্ষণই বা তার জন্য বসে থাকতো বলো? ওদিকে মায়ের মন, এদিকে মেয়ের মন, দুটোই তো একসঙ্গে ছটফট করছে। এই অবস্থায় কি আর গলা দিয়ে কোনো খাবার নামে বলো? বেলা তো আর তেমন একটা হয়নি যে মায়ের মুখটা দেখে তারপরে দুটো মুখে দিয়ে নেবে। আর আমার তো সাথে গেছি, তুমি এত চিন্তা করছো কেন? এই আমার নিজে কতক্ষণে ফিরবে সেটাও তো চিন্তার বিষয়। ওর আজকে স্কুলেও যাওয়া হলো না, এর মধ্যে নাকি আবার পরীক্ষাও আছে। রাতের বেলা ওর আব্বার কাছে পড়তে বসে। আমার ফিরতে ফিরতে তো সেই বিকেল, তা নয়তো সকাল। এর আগে ওরা ছাড়বে বলে তো আমার মনে হয় না। মেয়ের দেবর, তারপরে আবার কুটুম বাড়িতেই প্রথম গিয়েছে, আরে না খাইয়ে ছাড়ে নাকি? আমি রোশনিকে নিয়ে গোসল করতে গেলাম, উঠোনে রোদ পড়ে গেছে, তাই আচারগুলো তুলে দিয়ে গেলাম। এই তোর বড় ভাবির গোসল কি হয়েছে? কি করছে সে এখন? বড় ভাবি কাকে বলছো? উনি তো এবারের বড় বেগম, মানে গিয়ে মহারানী। তার তো কাজের মধ্যে দুই, খাওয়া আর শোয়া। আর পাকঘরের কাছে ধারেও তো আসে না মাথা ধরবে বলে। এদিকে শাশুড়ি খেতে খেতে মরে যাক, মরুক, তাতে কি? চাচি, তুমি বোধহয় একটা কথা বলতে ভুলে গিয়েছো, সেটা হচ্ছে কুটকাচালি করা। ওটাই তো বড় কাজ। এই আস্তে কথা বল, শুনতে পাবেছি। খালি ঝগড়া বাঁধাবাঁধা। এই কথা যদি শুনতে পায় না তাহলে আবার এখন শুরু করে দিবে। আমি কিন্তু এসব ঝামেলা পোহাতে পারবো না। আমি শুধু চাচ্ছি যে কদিন এখানে আছে সে কদিন যেন এই বাড়িতে কোনো অশান্তি না। মা, তুমি যে কেন ওকে এত ভয় পাও আমি বুঝি না। যাক, আমি চললাম, আমার দরজাটা খোলা আছে, একটু খেয়াল রেখো। যা। ফুলমিয়ার চিঠির ব্যাপারে বড় কর্তা কি বললেন? কি আবার বলবে, উনি তো অনেক আশা করে আছেন যে ফুলমিয়া কিছু না কিছু একটা করবে, কিন্তু ফুলমিয়ার বয়সও তো এখন অল্প। বাড়ির সবার বিরুদ্ধে এখন তার কথাও বলতে পারবে না। আর তাছাড়া রোজগারও তো তেমন কিছু না যে আলাদা সংসার করবে। এদিকে অন্তরার শরীরও ভালো না, ওর দেখাশোনা করার জন্য বাপের বাড়ির যে বিকল্প তো আর কোনো কিছু নেই। আপাতত অন্তরা এখানেই থাকবে, এর মধ্যে ফুলমিয়া নিশ্চয়ই কিছু না কিছু একটা তো করবেই। দেখো বুবু, অন্তরা তো সারা জীবন পোয়াতি থাকবে না। কাল যখন বাচ্চাটা হয়ে যাবে তখন তো স্বামীর কাছে যেতে চাইবে, তখন কি হবে বলো তো? ফুলমিয়া যা ভীতু ছেলে, আমার তো মনে হয় না বাপ মার সংসার ছেড়েও আলাদা সংসার করতে পারবে। আমাদের মেয়েকে বাবু আর ও বাড়িতে আমরা যেতে দিব না। তাতে যদি ফুলমিয়ার বাবা মা এসে হাতে পায়েও ধরে না, তবুও না। বড় কর্তা আশা করে বসে আছে, বসে থাকুক। আমার বাপু ও বাড়ির কারোর উপরে ভরসা হয় না। ভাগ্যিস মেয়েটা এই বাড়িতে ভালো ভালো এসেছিল, তা না হলে ওর যে কি হতো, ও তো মরেই যেত। আচ্ছা শোন, ওই চিঠির কথা যেন অন্তরা কোনোভাবে জানতে না পারে, তাহলে মনে খুব কষ্ট পাবে। ভাগ্যিস চিঠিটা যখন এসেছিল তখন অন্তরা ছিল না, তা না হলে ওকে আমি কি বলতাম বলতো? মেয়েটা আমার খুব চাপা, মনে খুব কষ্ট পায়, কিন্তু কাউকে কিছু বলতে পারে না। তুমি আর এ নিয়ে তো ভেবো না তো বুবু। ফুলমিয়ার যদি সাহায্যের দরকার হয় তো মুখ ফুটে বলুক না। কত আর সময় দেওয়া যায় বলো তো? যাওয়ার সময় বলে গেল 2 দিন পরে ফিরে আসবে, কোথায় 2 মাস হয়ে গেল। মেয়েটারও তো স্বামীর সঙ্গে কথাবার্তা বলতে ইচ্ছা করে নাকি? এরকম পালিয়ে পালিয়ে থাকলে তো আর হবে না। বড় কর্তা যান, কর্তাকে সুযোগ বুঝে কথাটা আমি পারবো, দেখি উনি কি বলেন। সরকারি কাজ, তা কি এমন প্রয়োজন হয়ে পড়লো যেটা তার মায়ের অসুখের চেয়েও বেশি দরকার? আচ্ছা, ওই কাপড় চোপড় গয়নাগাটি কিছু ফেলে এসেছে? 3 কয়েকের মতো জামা কাপড় তো গুছিয়ে নিয়েছিল, অন্তরা আপাই তো গুছিয়ে দিচ্ছিল। আর গায়ে তো গয়নাগাটিও দেখলাম।
আম্মা যাওয়ার সময় হাত খরচের জন্য পয়সাও দিয়ে দিচ্ছে, তাহলে কি এমন কাজ? চিন্তার বিষয়। আচ্ছা আব্বা, আপনার চিন্তা করবেন না, আমি তো সঙ্গে আছি, একদম বাড়ি অব্দি পৌঁছে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোন তুই প্রয়োজন হলে রাতে ওখানে থাকবি, সকালে বেলা উঠলে তারপর আসবি, ঠিক আছে? হ্যাঁ আব্বা, তাই করবো। এখন চলেন তো, তাড়াতাড়ি যাওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ চল চল যাই, বাড়ি থেকে যদি তৈরি করা কোনো ওষুধ থাকে তো বিয়ান সাহেবের জন্য পাঠিয়ে দেবো। হ্যাঁ চল। আরে যাবেন কি আব্বা? ওই দেখেন মোহন চাচা কেমন ঝগড়া করতেছে। দাঁত করবি না, দাঁত করবি না, শেষবারের মতো বললাম দাঁত করবি না, মনে যেন থাকে, বুঝছ? অত ছাড়াটাকে নিয়ে না আর পারি না। এই বোন, কথা আছে? কথা ডাক্তার তুলে গেলাম, হ্যাঁ? আমি তোমার সোজা না করে আমি থাকতেছি না। আমার মেলা কাজ আছে। সকালবেলা ওই ভোরবেলা গোসল করতে উঠবি না, যতবার ডুব দিবি ততবার দিবি, 100 বার ডুব দিবি 100 বার ডুবো, তখন বুঝবি। দেখিস বাপু, যা বলবি বুঝে শুনে বলিস, আবার তিনি যেন না ভাবেন যে আমি তোকে শিখিয়ে দিয়েছি। না হয় একটু পাগলামি করি বুবু, তাই বলে তুমি কি আমাকে বোকা পেয়েছো? দেখো, তুমি এত ভেবো না, আমি বড় কর্তার সামনে বুঝে শুনে ঠিকভাবে কথাটা বলবো। তাছাড়া তুমি তো থাকবেই সামনে, শুনে দেখো কি বলি। শোনো বুবু, কর্তা হাজার কাজের মানুষ, কিন্তু সংসারটাও তো তার। এই সংসারে যদি কোনো ঝামেলা হয় সেটাও তো তাকেই দেখতে হবে, তাই না? ফুলমিয়া খুব ভালো মানুষ, সেটা আমি মানি, কিন্তু ভালো মানুষ যখন ভীতু হয় না, তখনই হয় বিপদ। বড় কর্তাকে সেটাই আমি বুঝিয়ে বলবো, তাহলে বলবো যে ফুলমিয়াকে এখানে ডেকে আনতে, সামনাসামনি তো কথা বলতেই হবে। আমিও তো তাই চাই। জামাই যেখানে চাকরি করে ওই মুন্সেফ কোর্টের আশেপাশে যদি একটা বাসা ভাড়া করতে পারতো তাহলে খুবই ভালো হতো। যা খরচ লাগে তা দিয়ে না হয় আমরা সংসারটাকে গুছিয়ে দিতাম। শুধু আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ওদেরকে সুখী করে। এই বাড়িতে খোঁটা শুনতে শুনতে আমার মেয়েটা তো পাগল হয়ে যাবে। কেন? কে আবার কি বললো? গায়ের কেউ কিছু বলেছে? গায়ের কেউ কিছু বলবে কেন? বাড়িতেই তো কাল সাপ পুষে রেখেছি। ওরে বাবা, সেদিন রাতে অন্তরা কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছে, বললো যে আমাকে এক্ষুনি শ্বশুর বাড়ি পাঠিয়ে দাও। বড় বউ নাকি বলেছে যে মেয়েদের বিয়ের পরে বাপের বাড়িতে থাকা উচিত না। আমি কত কষ্ট করে মেয়েটাকে বুঝালাম। কত বড় সাহস! বুবু, দিলে না কেন দুটো চড় লাগিয়ে? আমরা কি মরে গেছি নাকি? এই আপদ বিদে হয় না কেন? কতদিন তো হয়ে গেল, যাবে কবে শুনি? গেলে তো হাত ছেড়ে আমরাও বাঁচি। আমিও তো বেঁচে যাই, কিন্তু কি করব বল? বলতে তো আর পারবো না। বড় ছেলের বউ সুলেমানের এখন অনেক কাজের চাপ, তাই আসতে পারছে না। ও আসলে তখন সাথে করে নিয়ে যাবে। ততদিন পর্যন্ত এই যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে। আম্মা, জেঠি, শিগগিরই চলো, নতুন ভাবে আবার ফিরে এসেছে। ফিরে এসেছে মানে? কি রে, কোনো অঘটন ঘটলো না তো? আমার তো খুবই ভয় লাগছে। আরে না না, এখানে বসে বসে কি সব কথা বলবে নাকি? চলো তো চলো, কি আর হবে? কিচ্ছু হবে না, চলো। গৃহস্থ বাড়ির মাপা ভাতের চাল যদি একটাও বাইরে যায় বা যদি নষ্ট হয়, তাহলে সেই বাড়ির অনেক অকল্যাণ হয়। সেই চাল ফেরত দেওয়ার জন্যই ও ফিরে এসেছে। যেমন আছো মা তেমনই থেকো, তুমি একদিন অনেক বড় হবে, আমি এই দোয়াই করি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি,
হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।